আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শিখরিন। গল্প পাঠে রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ৯। চোখ ধাঁধানো অভিজাত্য নিয়ে কুচকুচে নেভি ব্লু রঙের একদম ব্র্যান্ড নিউ মার্সিডিজ রেঞ্জ এর এস ক্লাস গাড়িটা সাই সাই করে ছুটে চলছে পিচ ঢালা পথ চিরে। আজ বারিশের শিক্ষকতার প্রথম দিন, মানে আজ থেকেই সে পুরোদমে ক্লাস নেওয়া শুরু করবে। খুব ভোরে ঘুম থেকে উঠে শোরুম থেকে এই বিলাসবহুল গাড়িটা নিজের নাম করে সোজা কলেজ গেটের উদ্দেশ্যে রওনা হয়েছে সে। চুলগুলো কপালের উপর একদম এলোমেলোভাবে লেপ্টে আছে তার। পরনে গাঢ় নীলচে রঙের প্রিমিয়াম শার্টের উপরে ৩টা বোতাম খোলা, যার কারণে গলার সুগঠিত বেশি স্পষ্ট। গাড়ির স্পিকারের হাই ভলিউমে বাজছে গেটা অনলি গান। সেই হিপ হপ বিটের তালে তালেই যেন এক হাতে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি ড্রাইভিং করছে সে। সাথে ডান পাটা এক্সিলেটরের উপর অনবরত চাপ দিয়েই চলেছে। হুটহাট গিয়ার স্টিপ করার শব্দ, খসখস শব্দ আর টায়ারের ঘর্ষণ রাস্তায় যেন কেঁপে কেঁপে উঠছে। তীব্র গতিতে একে বেঁকে ছুটেছে তার গাড়িটা। ফুটপাতে থাকা পথচারীরা রাস্তায় চলন্ত গাড়িটির এই খামখেয়ালি রূপ দেখে আতঙ্কিত চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেবে কাউকে। কিন্তু বারিশের সেদিকে ভ্রূক্ষেপ নেই। ওর মুখাবয়ব একদম থমথমে, দুই ভুরুর মাঝে একটা সূক্ষ্ম ভাঁজ। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতটা উইসকো-সিন্ডের উপর অলসভাবে ফেলে রেখেছে। কাজের মূল ফটকের কাছাকাছি আসতেই মার্সিডিজের অবাধ্য গতি আচমকায় ব্রেক কষে গাড়ির স্পিড কমিয়ে আনল সে। নিমেষেই যেন অন্য এক মানুষ সে। একদম শান্ত, ভদ্র আর সুগঠিত একজন পুরুষ। গাড়িটা গেটের ভেতরে ঢুকিয়ে পার্কিং জোনে থামালো। গাড়ি পার্ক করে সে ড্যাশবোর্ডে আয়নায় নিজের দিকে তাকালো। আয়নায় তাকিয়ে শার্টের খোলা বোতামগুলো একে একে আটকে নিল। শেষ বোতামটি লাগানোর সাথে সাথে কাপড়ের আড়ালে ঢাকা পড়ে গেল তার রূপালি চেইনটা। শার্টের কলারটা সোজা করে প্যান্টের বেল্টটা টেনে গাঢ় নীল শার্টটা নিখুঁতভাবে ইন করতেই ওর দীর্ঘ ও টানটান শরীরের ফিটনেস দ্বিগুণ ফুলে উঠল। এরপর হাত দিয়ে এলোমেলো চুলগুলো টেনে সেট করে নেয় একদম পেছনের দিকে। সবশেষে পকেট থেকে একটা সাদা ফ্রেমের চশমা বের করে চোখে পড়তেই পুরো লুকটাই ১ সেকেন্ডে বদলে গেল। একটু আগেই সেই বেপরোয়া যুবকটি চোখের পলকে রূপান্তরিত হলো এক গম্ভীর পরিপাটি ব্যক্তিত্বে। সব ঠিকঠাক করে গাড়ি থেকে নেমে লম্বা পদক্ষেপে অফিস রুমের দিকে হাঁটা ধরল সে। কিছু একটা মনে পড়তেই একটু দাঁড়ালো। পকেট থেকে টাই বের করে সেটা বাঁধতে বাঁধতে বাকি পথ গেল। চওড়া কাঁধ, সোজা মেরুদণ্ড আর সামনের দিকে রাখা শান্ত ধারালো দৃষ্টির মাঝে এমন একটা গভীর ভাব ছিল যে পুরো পরিবেশটাকে এক লহমায় স্তব্ধ করে দিতে পারে। এদিকে কলেজের প্রাঙ্গণে তখন রীতিমতো শোরগোল পড়ে গেছে। এমন রাজকীয় আর কোটি টাকার গাড়ি থেকে একজন নতুন শিক্ষককে নামতে দেখে উপস্থিত শিক্ষার্থীদের চোখ চড়ক গাছ। বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের দল যেন পলক ফেলতেই ভুলে গেছে। বারিশ এক তীক্ষ্ণ চোয়াল, ফর্সা গায়ের রং, চশমার আড়ালে ঢাকা রহস্যময় চোখ আর গ্রিক মূর্তির মতো সুঠাম গঠনের মুহূর্তেই সবার মধ্যে এক আলোড়ন সৃষ্টি করল। ক্যাম্পাসের সবাই মনোমুগ্ধের ন্যায় একদৃষ্টিতে তাকিয়ে আছে নতুন স্যারের দিকে। ওই দেখ, উনি কি নতুন স্যার? হ্যাঁ, কালকে উনাকে অ্যাডমিশন রুমে দেখছিলাম। প্রফেসর ফাইজান বারিশ। উফ ভাই, দেখ কি ড্যাশিং! জাস্ট লুক অ্যাট হিম। পুরো ক্রাশ ম্যাটেরিয়াল। একদম ঠিক বলেছিস। কি হট! হেয়ারস্টাইল আর বডি স্ট্রাকচার দেখে জাস্ট পারফেক্ট। আমি এখন থেকেই রোজ কলেজে আসবো। পারিস এইসব ফিসফিসানিকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা অফিস রুমে গিয়ে ঢুকলো। সেখানে নিজের আসনে বসে বাকি শিক্ষক শিক্ষিকাদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা শেষ করলো সে। অতঃপর কিছুটা এগিয়ে গিয়ে প্রিন্সিপাল স্যারের টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ বিনয়ের সাথে বলল, সরি, আমি কলেজ সেকশনে একটা ক্লাস রাখতে চাই। প্রিন্সিপাল সাহেব একটু অবাক হয়ে তাকালেন। কিন্তু ফাইজান, আপনি তো মূলত ভার্সিটি সেকশনের ইংলিশ ডিপার্টমেন্টের জন্য অ্যাপয়েন্টেড।
কলেজের সিলেবাস আর ভার্সিটির লেকচার তো আলাদা। জি স্যার, আমি জানি। বারিশের মুখে হালকা পেশাদার হাসি ফুটিয়ে বলল, তবুও আমি চাচ্ছিলাম কলেজ সেকশনে একটি শ্রেণীর নতুন ব্যাচের ইংরেজি বেসিক ফাউন্ডেশনটা আমি নিজে তৈরি করে দিই। রুটিনে যদি আমার একটা রেগুলার ইংলিশ ক্লাস অ্যালট করে দেওয়া যেত, খুব ভালো হতো। প্রথম দিনেই ফাইজানের এমন আগ্রহ, বিনয়ী আচরণ আর নিজের সাবজেক্টের প্রতি দায়িত্ববোধ দেখে প্রিন্সিপাল সাহেব মুগ্ধ না হয়ে পারলেন না। সাধারণত তরুণ শিক্ষার্থীরা জুনিয়র সেকশনে ক্লাস নিতে একটু ইতস্তত করে, কিন্তু তার মতো একজন উচ্চশিক্ষিত ও যোগ্য যুবক যদি নিজের কলেজের বাচ্চাদের ইংলিশ শেখানোর আগ্রহ দেখাচ্ছে, এটা সত্যিই প্রশংসনীয়। চেয়ারম্যান একটু হেলান দিয়ে মুখে একটা সন্তুষ্টির হাসি ফুটিয়ে বললেন, বেশ, আপনি যখন নিজে থেকে জুনিয়রদের ইংলিশ শেখানোর দায়িত্ব নিতে চাচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো একজন স্কিল্ড ইংলিশ টিচার পেলে বাচ্চাদের লাভ। আমি রুটিন কমিউনিটিকে বলে দিচ্ছি। বারিশ নম্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর যদি অনুমতি দেন তবে আজ থেকেই প্রথম পিরিয়ডে ইংলিশ ক্লাসটা আমি নিতে চাই। একদম ফার্স্ট ডে থেকেই ওদের সাথে কমিউনিকেশন ইংলিশের সেকশনটা শুরু করে দিতে চাচ্ছিলাম। প্রিন্সিপাল সাহেব আর দেরি না করে টেবিলে বেল চেপে পিয়নকে ডেকে বললেন, 11 যে ফার্স্ট পিরিয়ডের ইংলিশ ক্লাসটা আছে ওটা প্রক্সি নোটিশে ফাইজান স্যারের নামে দিয়ে দাও। আজ থেকে উনি ওদের রেগুলার ক্লাস নেবেন। পিয়ন মাথা নেড়ে চলে যেতে বারিশ প্রিন্সিপাল স্যারকে আরেক দফা ধন্যবাদ জানিয়ে ক্লাস অ্যাটেন্ডেন্স খাতা হাতে নিল। ঘড়ির কাঁটায় চোখ রেখে সে বুঝতে পারল ঠিক 5 মিনিট পরই বেল পড়বে। হুট করে তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। অ্যালার্মের কর্কশ শব্দে ঝিলমিলের মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। বাজছে তো বাজছেই, থামার কোনো নামই নেই। আদো ঘুম আদো ঘুমে হাত বাড়িয়ে ফোনটা কোনোমতে টিপে সাউন্ডটা বন্ধ করলো সে। চাদরটা মুড়ি দিয়ে অন্যদিকে ঘুরে মাত্র চোখটা বুজেছে, ঠিক তখনই আবার সে কানের কাছে ঘ্যানঘ্যানানি। বিরক্ত হয়ে ঝিলমিল আবার বন্ধ করে, কিন্তু উম ওটা থামার পাত্র নয়। একটু পর পর আবার বাজে, বন্ধ করে আবার বাজে। মেজাজটা চটে গেল ওর। শেষমেশ আর থামতে না পেরে ধড়ফড় করে বিছানার উপর উঠে বসলো কিশোরী। আড়মোড়া ভেঙে সামনের দেয়ালে ঘড়িটার দিকে চোখ পড়তে একদম হাত পা ঠান্ডা হয়ে গেল ঝিলমিলের। মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:30 বাজে, অথচ ক্লাস রুটিন অনুযায়ী প্রথম পিরিয়ড শুরু হওয়ার কথাই 9:30টায়। তার মানে ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিন জুড়ে ইরামের 26টা মিসড কল ভেসে আছে। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে এক লাফে বিছানা থেকে নামলো সে। ওয়াশরুমে ঢুকে কোনোমতে ব্রাশটা শেষ করেই মুখে 4-5টা পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। তাড়াহুড়োয় হাত কাঁপছে ওর। ড্রয়ার টেনে নতুন কলেজ ড্রেসের ধবধবে সাদা কামিজ আর সালোয়ারটা বের করে চটজলদি গায়ে গলিয়ে নিল। এরপর কামিজের দুই কাঁধ থেকে ঝুলে থাকা ওড়নাটা বুকের উপর নতুন করে তাড়াতাড়ি করে টেনে ওড়নাটার দুই প্রান্ত পিঠের দিক থেকে ঘুরিয়ে এনে কোমরের দিকের উপর বেল্ট দিয়ে নিখুঁত একটা বাঁধন দিতে পুরো ড্রেসটা ওর শরীরের সাথে সুন্দরভাবে ফিট হয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার জন্য চিরুনিটা হাতে নেওয়ার সময় পেল না সে। আঙুল দিয়ে জট ছাড়িয়ে কোনোমতে টেনে টুনে দুই পাশে দুটো বেনুনি ঝুলিয়ে নিল সে। সিঁড়ি দিয়ে একরকম লাফাতে লাফাতে নিচে নামার সময় মাকে ডেকে চিৎকার করে বলল ঝিলমিল, আম্মু, তোমরা আমাকে ডাকোনি কেন? ডাকিনি মানে? তোর ঘরের দরজাটা ভাঙায় শুধু বাদ রেখেছি। রান্নাঘর থেকে কড়া গলায় জবাব দিলেন নাজমা বেগম। দূর, কলেজে প্রথম দিনই লেট হয়ে গেল। ঝিলমিলের এই এলোমেলো রূপ দেখে নাজমা বেগম চোখ কপালে তুলে বললেন, এমন পাগলের মতো সেজে কেউ কলেজে যায়? চুলগুলো কি ছিঁড়ি করেছিস? চুপ করো তো, একদম সময় নেই। ডাইনিং টেবিল থেকে একটা পাউরুটি স্লাইড মুখে পুরে দিয়ে সোজা বাইরে দৌড় দিল সে। গ্যারেজ থেকে সাইকেলটা বের করে প্যাডেলে এমন চাপ দিল যেন রীতিমতো সাইকেল উড়াচ্ছে সে। ঝড়ের গতিতে সাইকেল ছুটছে রাস্তা দিয়ে, কিন্তু অতিরিক্ত তাড়াহুড়োর ফলে যা হওয়ার তাই হলো। হঠাৎ রাস্তার একটা ছোট গর্তে চাকা পড়তেই টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ঝিলমিল।
ভাগ্য ভালো যে খুব বেশি ব্যথা পায়নি। তবে সাদা সালোয়ারে আর কামিজের হাতায় বেশ কিছুটা কাদা ময়লা লেগে গেছে। তবে আজ এইসব পাত্তা দেওয়ার সময় নেই ওর। চটজলদি উঠে দাঁড়িয়ে জামার ময়লাটা হাত দিয়ে কোনোরকম ঝেড়ে ফেলে আবার সাইকেলে উঠে বসলো। কলেজ গেটে পৌঁছে সাইকেলে লক করে ব্যাগ কাঁধে নিয়ে এক দৌড়ে নিজের ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো সে। হাঁপাচ্ছে রীতিমতো। দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিতেই ওর চোখে পড়ল বারিশকে। বারিশ চাচ্চু ক্লাস নিচ্ছে। দৃশ্যটা দেখেই ঝিলমিলের যেমন অবাক হলো, তেমনি বুকে আটকে থাকা একটা বিশাল শ্বাস যেন স্বস্তিতে বেরিয়ে এলো। ভালোই হয়েছে। অন্য কোনো বদরাগী স্যার হলে প্রথম দিনই লেট করার জন্য হয়তো বকুনি খেতে হতো। বারিশ চাচ্চু ক্লাসে সেই ভয় নেই আর। দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতেই ঝিলমিল একটু জোরে বলল, ভেতরে আসি চাচ্চু। ব্যাস, মুহূর্তেই মধ্যে ক্লাসের সব ছাত্রছাত্রীর দৃষ্টি ঘুরে পড়ল দরজায় দাঁড়ানো ঝিলমিলের দিকে। ঝিলমিলের অবস্থা দেখে পেছনের বেঞ্চে মুখ চিপে হাসতে শুরু করে দিল কলেজের মেয়ে। কিন্তু সবাই তাকালো, বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আগের মতোই বোর্ডে লেখার ব্যস্ত। ঝিলমিল ভেবে পেল না বারিশ চাচ্চু শুনতে পায়নি নাকি ইচ্ছে করেই ইগনোর করছে। সে গলাটা একটু উঁচিয়ে আবারও ডাকলো, চাচ্চু আসবো। এবারও বারিশ ঘাড় ঘোরালো না। কেমন যেন অসহায় লাগতে শুরু করে ঝিলমিলকে। ক্লাসের ভেতর থেকে ইরাম চোখ রাঙাচ্ছে। কেন এমন চোখ রাঙাচ্ছে কে জানে। ঝিলমিল একটু ঢোক গিলে বারিশের দিকে তাকিয়ে এবার অন্যভাবে ডাকলো, স্যার আসতে পারি। এবার ঘুরে তাকালো বারিশ। হাতের মার্কার পেনটা ডেস্কে রেখে শান্ত দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত জরিপ করলো সপ্তদশীকে। তাড়াহুড়োয় বাঁধা দুটো উস্কো-খুস্কো বেণী, কপালের সামনে ছোট ছোট চুলগুলো ঘামে লেপ্টে আছে। সাদা ড্রেসের হাতায় আর সালোয়ারে কাদার দাগ। সব মিলিয়ে একদম বিধ্বস্ত একটা অবস্থা। বারিশ ধীরে পায়ে ওর দিকে এগিয়ে আসে। তার গম্ভীর মুখ দেখে ঝিলমিল নার্ভাসে কাটাতে জোরপূর্বক হাসার চেষ্টা করে। কিছু একটা বলার জন্য মুখ খুলতে বারিশ বরফ শীতল কণ্ঠে বলে উঠল, তুমি কি বাসা থেকে এসেছো নাকি ইঁদুরের গর্ত থেকে উঠে এসেছো? কথাটা শোনার পর ক্লাসের সবাই আর হাসি চেপে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল একসঙ্গে। ঝিলমিল চরম অস্বস্তিতে ক্লাসের সবার দিকে তাকালো। বারিশ একটা কড়া ধমক দিয়ে সবাইকে চুপ করালো। পুরো ক্লাস নিমেষেই পিনপতন নীরব। অতঃপর সে আবারও দৃষ্টি ফেরালো দরজায় দাঁড়ানো রমণীর দিকে। ঝিলমিল আমতা আমতা করে বলল, বাসা থেকে এসেছি। ঠিক আছে, এই অবস্থায় ইঁদুরও তোমাকে তাদের গর্তে অ্যালাউ করবে না। অপমানটা গায়ে না মেখেই ঝিলমিল নির্লিপ্ত গলায় বলল, ঠিকই বলেছেন। এবার কি আমি ভেতরে আসতে পারি? ক্লাস শুরু হয়েছে 20-30 মিনিট আগে। বারিশ চোখের পলক না ফেলেই বলল, জি স্যার, বুঝতে পারিনি। কাল থেকে আর হবে না। আমি ঝিলমিলের কথা শেষ হওয়ার আগেই বারিশ হাত তুলে ওকে থামিয়ে দিয়ে নির্বিকার গলায় বলল, 30 মিনিট লেট করে এসেছ, তাই 30 বার কান ধরে উঠবস করবে, তারপর ক্লাসে ঢুকবে। বারিশ আর কোনো কথা না বাড়িয়ে আবার হোয়াইট বোর্ডের দিকে যেতে শুরু করলো। কিশোরী এবার সত্যিই রেগে গেল। ভয় ডর সব ভুলে সে গটগট করে ক্লাসে ঢুকতে ঢুকতে বারিশের পিঠের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি বললেন আপনি? মাত্র 30 মিনিট লেট হয়েছে বলে আমি সবার সামনে কান ধরে উঠবস করব? পারবো না আমি। কথাটা শেষ হতে বারিশ পেছন ঘুরে বিদ্যুৎ গতিতে ঝিলমিলের দিকে এগোয়। বারিশকে এভাবে তেড়ে আসতে দেখে ঝিলমিল রাগ মুহূর্তেই জল হয়ে গেল। সে ভয়ে পুনরায় পেছোতে পেছোতে আবার আগের জায়গায় হঠাৎ দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। বারিশ দরজার একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, বেয়াদবি করলে একদম 30-এর জায়গায় 60 বার কান ধরে উঠবস করিয়ে দেব। ক্লাস থেকে সোজা বের করে দেব। চুপচাপ যা বলছি তা করে ক্লাসে এসে বসো। ঝিলমিল এবার করুণ চোখে তাকিয়ে অনুনয়ে সুরে বলল, আপনি না আমার চাচ্চু। চুপ, এখানে এসব চলবে না। চাচ্চু প্লিজ, শ্যাট আপ। আমি তোমার বাবার ভাই হই না যে সারাক্ষণ আমাকে চাচ্চু চাচ্চু করবে। বারিশের গলায় স্বর নামিয়ে শক্ত করে বলল। ঝিলমিল অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে সত্যি সবার সামনে কান ধরাবেন? তুমি কি তাড়াতাড়ি করবে? ক্লাসের সময় চলে যাচ্ছে। বারিশ হাতঘড়ির দিকে তাকিয়ে তাগাদা দিল। কি, কি বা আর করার আছে ঝিলমিলের?
শেষমেশ মাথা নিচু করে সত্যি সত্যি দু কানে হাত রাখলো সে। ক্লাসের সবাই ঝিলমিলের এই অবস্থা থেকে ফিক করে হাসতে নিয়েও পারল না। বারিশ ওই জ্বলন্ত চাহনির জন্য। বারিশ এক ধমকে সবার মনোযোগ আবার বোর্ডের দিকে ঘুরিয়ে দিল। এদিকে দরজার পাশে দাঁড়িয়ে ঝিলমিল মনে মনে বারিশের ১৪ গোষ্ঠীর উদ্ধার করতে করতে গুনছে আর কান ধরে উঠবোস করছে। ১, ২, ৩, ৫ মিনিটের কোনোরকম উঠে বসে ৩০ বার পূরণ করে ফেলল ঝিলমিল। বলল, হয়েছে স্যার, এবার আসি। বারিশ হোয়াইট বোর্ড থেকে চোখ না সরিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অনুমতি পেতেই ঝিলমিল দ্রুত পায়ে ক্লাসে প্রবেশ করে। কিন্তু তাড়াহুড়োর চোটে যেন আজ ওর কপালটাই খারাপ। ক্লাসের মাঝ বরাবর পৌঁছতেই ডেস্কের একটা কোণায় পা লেগে আচমকা হোঁচট খেল সে। কিন্তু ঝিলমিল কোনোমতে নিজেকে সামলে নিয়ে এক দৌড়ে শেষ বেঞ্চে ইরামের পাশে খালি সিটটায় গিয়ে বসলো। বারিশ একটা দীর্ঘশ্বাস নিয়ে ফের ক্লাসে মনোযোগ দিল। এদিকে বান্ধবীর এরকম বিধ্বস্ত অবস্থা দেখে ইরাম নিজের কপালে হাত দিয়ে ফিসফিস করে বলল, কবে ঠিক হবি বলতো? ফার্স্ট দিনই এই হাল। ধ্যাত বলিস না, গুনে গুনে ১০টা অ্যালার্ম সেট করে রেখেছিলাম। অ্যালার্ম ঠিকই বেজেছে, কিন্তু আমার কুত্তা ঘুম আর ভাঙলো না। ঝিলমিল ব্যাগটা বেঞ্চে রাখতে রাখতে ফুস করে বলল, এরপর থেকে সকাল ৫টায় ঘুম থেকে উঠে বসে থাকবি তুই। ঝিলমিল সেদিকে কান্না দিয়ে ক্লাসের সামনের দিকে তাকিয়ে গলার স্বর আরো নামিয়ে বলল, আচ্ছা, ওসব ছাড়। বারিশ চাচু এখানে কেন ক্লাস নিচ্ছে রে? কেন আবার? আমাদের একাদশের রেগুলার ইংরেজি স্যার উনি। কি বলিস কি সত্যি? ইরাম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ক্লাস থমথমে পরিবেশ কাঁপিয়ে বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ক্লাসে আর একটা সাউন্ড যদি আমি পাই, তবে যে কথা বলবে তাকে সোজা সামনে এনে পুরো পিরিয়ডে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। কথাটা তীরের মতো এসে গলায় তীরের মতো এসে গায়ে লাগতেই ঝিলমিল আর ইরাম ঝটপট কথা থামিয়ে দিল। মাথা থামিয়ে দিল। সরি, সরি। ক্লাসের বাকি সবাইও একদম তটস্থ হয়ে গেল। মেরুদণ্ড সোজা করে যার যার জায়গায় চুপচাপ বসে রইল। পুরো ক্লাসরুমে আবার পিনপতন নীরবতা। কিন্তু হুট করেই ঝিলমিলের মনে পড়ল, নিজের রোল নাম্বারটায় প্রেজেন্ট করতে ভুলে গেছে। ঝিলমিল আর দেরি না করে একটু ইতস্তত করে বেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে বেশ নিচু গলায় কাচুমাচু হয়ে বলল, স্যার, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিতেন যদি। বারিশ উপস্থিতির খাতাটা সামনে টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে মুখ না তুলে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? বারিশের এই প্রশ্নটা শুনে ঝিলমিলের ভেতরে ভেতরে রাগে একদম ফেটে পড়ার উপক্রম হলো। নাকটা ফুলে উঠল তার। এই লোক এত বেশি বেশি কেন করে? এমন ভাব করছে যেন কখনো দেখেইনি ঝিলমিলকে। ঝিলমিলকে চুপ করে থাকতে দেখে বারিশ এবার খাতা থেকে চোখ তুলে সরাসরি ওর দিকে তাকালো। কি হলো? নাম বলো। ঝিলমিল দাঁতে দাঁত চেপে গলার স্বর যথাযথ স্বাভাবিক রেখে জবাব দিল, জাহানারা চৌধুরী ঝিলমিল। সন্ধ্যের হালকা আলো আঁধারিতে জারিফ আর ঝিলমিল দুজনে দুপাশের ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিল। ঝিলমিল বলল, কলেজে দেখলাম না তোমায়। জারিফ উত্তর করল, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। ঝিলমিল পুনরায় বলল, বললেও না আমাকে। জারিফ উত্তর করল, বললে তুই কি আমাদের সাথে যেতি? ঝিলমিল, না, যেতাম না। জারিফ, তাহলে? ঝিলমিল, আচ্ছা বাদ দাও, তোমার চাচু আমাদের এখানে চাকরি নিয়েছে কেন? জারিফ, সেটা আমিও জানি না। তার যখন যেটা মন চায় সেটাই করে। কিছু বললেই বাসার সবার উপর রেগে যায়। কে জানে, হয়তো আমার উপর নজর রাখতে এসব করেছে। ঝিলমিল, খুব খারাপ সে। আমাকেও আজকে। ঝিলমিলের কথা সম্পূর্ণ করার আগেই জারিফ থামিয়ে দেয়। ওয়েট, ওয়েট। গেটের দিকে তাকিয়ে একটা গাড়ি ঢুকতে দেখে চোখ বড় বড় হয়ে যায় জারিফের। ও মাই গড, হোয়াট এ ওয়ান্ডারফুল কার! তাদের বাসার গেট খুলে ভেতরে ঢুকছে রাজকীয় গাঢ় নীল রঙের একটা নতুন চকচকে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গাড়ি। হেডলাইটের তীব্র আলোয় নলের অন্ধকার কেটে যাচ্ছে। জারিফ অবিশ্বাস্য চোখে সেদিকে তাকিয়ে আছে। লনের ঠিক মাঝখানে এসে গাড়িটা থামাতে অবাকের চরম শিখায় পৌঁছে যায় জারিফ। কারণ চালকের আসনে দরজা খুলে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভঙ্গিতে গাড়ি থেকে নামছে বারিশ। চাচাকে এমন এক বিলাসবহুল রাজকীয় গাড়ির মালিক হিসেবে দেখে
জারিফার ছাদে এক মুহূর্ত টিকতে পারল না। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো সে। এক দৌড়ে লনের গাড়ির কাছে গিয়ে হাতটা বাড়িয়ে বলল, এটা কোথায় পেলে চাচ্চু? জারিফের হাত গাড়িতে স্পর্শ লাগার আগেই বারিশ ঝট করে জারিফের কবজি চেপে ধরে ওকে থামিয়ে দিল। মুখে কোনো ভাবান্তর না এনে শান্ত গলায় বলল, ডোন্ট টাচ ইউ, ইটস মাই কার। জারিফ নিজের কবজিটা ছাড়িয়ে নিয়ে উত্তেজিত গলায় বলল, আর ইউ কিডিং মি চাচ্চু? সিরিয়াসলি এই গাড়ি তুমি আবার এখন কিনলে? বারিশ আবার পকেট থেকে মার্সিডিজের চাবিটা বের করে লক করার বোতামে আলতো চাপ দিল। গাড়িটা একটা মৃদু আওয়াজ করে লক হতেই সে জারিফের দিকে থেকে চোখ সরিয়ে নিল। ধীরস্থিরভাবে মুখে তুলে সে তাকালো ওপাশে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে। সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একদম স্বাভাবিক গলায় বলল, আজকে, বলে সে বাড়ির ভেতর ঢুকে পড়ল। বাড়িতে গুনে গুনে ৩টে গাড়ি। তুমি আসবে বলে তোমার বাবা সেদিন তোমার জন্য নতুন একটা গাড়ি কিনে এনেছে। সেটা রেখে ৪,৭২,০০,০০০ টাকা খরচ করে কি মনে করে এই গাড়িটা কিনতে গেলে তুমি? বারিশের রুমে ঢুকে বেশ রাগত গলায় কথাগুলো বলল ঝর্ণা বেগম। বারিশ কোনো জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকায় তিনি আরো রেগে গিয়ে বললেন, উত্তর দাও তরঙ্গ। সামনের টেবিলের উপর ল্যাপটপ খোলা বারিশের। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে একদম নির্বিকার ভঙ্গিতে বলল, আরে গতকালই তো তুমি বললে গাড়ি কিনলে তাও মেনে নিতে, তাহলে এবার মেনে নাও। তাই কিনেছি। ওটা আমি রাগের মাথায় মুখের কথা বলেছি, আর তুমি সেটা সত্যি নিজের টাকায় কিনেছি। চলে যাও এখান থেকে। বারিশের কণ্ঠে এবার বরফ শীতল কঠিন্য। একই কথা বারবার বলবে না। গাড়ি কেনার এতই যখন শখ ছিল, তখন কোটি কোটি টাকার মধ্যেও তো ভালো গাড়ি কিনতে পারতে। তাই বলে ৪ কোটি টাকা উড়িয়ে দিলে? তুমি কি একটু বদলাবে না বা তরঙ্গ? বাড়ি সেবার আর কোনো উত্তর দিল না। মায়ের কথাগুলো যেন ওর কানে পৌঁছালো না। সে আগের মতোই তাকিয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে। কালই ফেরত দিয়ে আসবে গাড়িটা। আমি কোনো কথা শুনবো না। বাড়ি সেবার ল্যাপটপ থেকে চোখ তুলে মায়ের দিকে তাকালো। যেটা একবার আমার হয়ে যায়, সেটা হাতছাড়া করার অভ্যাস আমার নেই। আমি এত শত বুঝি না। আমি শুধু জানি। ঝর্ণা বেগম কথাটি শেষ করতে পারল না। বারিশ হঠাৎ নিজের দুটো হাত দিয়ে ল্যাপটপের এত শক্ত করে চেপে ধরলো, যেন এক মুহূর্তের মধ্যে ওটা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। ওর হাতের রগগুলো রাগে ফুলে উঠেছে। ছেলের এই রাগমুখী নীরবতা দেখে ঝর্ণা বেগমের মুখের কথা মুখেই আটকে গেল। তিনি আবার কথা বাড়ানোর সাহস পেলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। দিঘি আর বারিশের বিয়ের তারিখ একদম ঘনিয়ে এসেছে। আর মাত্র কিছুদিন, তারপরই ওদের ৪ হাত এক হবে। আর মাত্র কিছুদিন, তারপরই ওদের ৪ হাত এক হবে। আজকে দিঘিকে নিয়ে কেনাকাটার জন্য শপিং মলে যাওয়ার জন্য বারিশ বের হলো। যাওয়ার কথা ছিল গতকালই, কিন্তু বারিশের ব্যস্ততার কারণে তা আর যাওয়া হয়ে ওঠেনি। এদিকে ঝিলমিলের জীবনের অবস্থা একদম তেজপাতা। কলেজে সে প্রতিদিন লেট করে পৌঁছায়, আর বারিশ তাকে প্রতিদিনই ক্লাসের সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। নিয়মিত এই অপমান সহ্য করতে করতে ঝিলমিলের চামড়াও এখন গন্ডারের মতো শক্ত হয়ে গেছে। বারিশের কড়া কড়া কথা এখন আর ওর গায়ে লাগে না। ক্লাসের অনেকেই এখন ঝিলমিল আর ইরামের ভালো বন্ধু হয়ে গেছে। ঝিলমিলের চুল বেঁধে দিচ্ছেন নূরজাহান বেগম। একদম মাথার তালুর থেকে ফ্রান্স বেনি তুলে দিচ্ছেন তিনি। ঝিলমিলের মনটা ছটফট করে করছে। যে অস্থির হয়ে বলল, দাদিমা এখনো হয়নি? ফুপি তো আমাকে রেখেই চলে যাবে। যাবে না রে বোন, যাবে না। এই তো হয়ে গেছে। আর একটুখানি বাকি আছে। নূরজাহান বেগমের পরম মায়ায় নাতনির চুল উলটপালট করতে করতে বললেন। দিঘি পুরোপুরি তৈরি হয়ে নিচে নেমে এসে ঝিলমিলকে তাগাদা দিয়ে বলল, হয়েছে তোর? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? ঝিলমিল এবার ছটফট করে উঠে বলল, দাদিমা ছাড়ো এবার। নূরজাহান চৌধুরী আলতো করে শেষ টানটা দিয়ে চুলগুলো ছেড়ে দিলেন। বললেন, শেষ। দেখি তো কেমন লাগছে আমার সোনামণিটাকে। ঝিলমিল ঝটপট আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে পেছন ঘুরল। দাদিমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, ফিরে আসার পর মন ভরে দেখিও দাদিমা। আমি এখন যাই। বলেই সে একরকম হাত ধরে দিঘিকে নিয়ে টেনে বেরিয়ে গেল। দিঘি আজ একটা কালো রঙের ঢিলেঢালা প্যান্টের সাথে মানানসই লেডিস প্যান্ট পরেছে।
আর ঝিলমিল পরেছে একদম সাধারণ একটা সুতির সাথে জিন্স প্যান্ট। বাইরে লনে বারিশ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। দিঘি গিয়ে বারিশের পাশের সামনের সিটে বসলো, আর ঝিলমিল গিয়ে বসলো পেছনের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে বারিশ আয়নায় একটু ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে তাকালো। অতঃপর ফিরে দিঘির দিকে ঘিরে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, ও কোথায় যাচ্ছে? দিঘি সহজভাবে উত্তর বলল, কেন, আমার সাথে শপিং এ যাচ্ছে। কিন্তু কেন? বারিশের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। ঝিলমিল পেছন সিট থেকে সামনের দিকে ঝুঁকে এসে চওড়া একটা হাসি দিয়ে বলল, জ্বালাতে যাচ্ছি আপনাদের। কেন ফুপা, কোনো সমস্যা? বারিশ পেছন ঘুরে ঝিলমিলের দিকে এমন ভাবে তাকালো যেন পারলে এখনই ওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সে দাঁতের দাঁত চেপে বলল, না। তাহলে আর দেরি না করে গাড়ি স্টার্ট করুন। বেশ হুকুম দেওয়ার ভঙ্গিতেই বলল কিশোরী। এদিকে ঝিলমিলের মুখে ফুপা ডাক শুনে দিঘি চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। এখনো বিয়েই হলো না, আর এর মধ্যেই ফুপা ডাকা শুরু। তবে ঝিলমিলের সেইসব চোখের ইশারাকে পাত্তা না দিয়ে দিঘির দিকে তাকিয়ে বলল, ফুপি শোনো, বল কি বলবি। বিয়ের পর তোমার এই হাজবেন্ডকে বলবে মানুষের সাথে ব্যবহার যেন একটু ভালো করে। দিঘি ফিসফিসিয়ে ধমক দিয়ে বলল, তুই কি একটু চুপ থাকবি ঝিলমিল? থাকবো, তবে একটা শর্ত। কি শর্ত? শপিং মলে গিয়ে তুমি নিজের জন্য যা যা কিনবে আমাকে ঠিক সেই জিনিসগুলো কিনে দিতে হবে। আচ্ছা বাবা, তোকে সব কিনে দেবো, তুই দয়া করে একটু চুপ থাক।